জগদলপুর ভ্রমণের দ্বিতীয় পর্বের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা হোটেল আনিনি থেকে আবার বেরিয়ে পড়েছি। আমরা চলে এলাম দন্তেশ্বরী টেম্পল। এটা জগদলপুর থেকে 85 কিলোমিটার ডিস্টেন্সে। পরিবেশটা জাস্ট এইরকমই আছে। এখানে অনেক দোকানপাট রয়েছে যেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে ভেতরে ঢোকা যায়। মন্দিরের পরিবেশটা খুব সুন্দর, শান্ত ও নিরিবিলি, খুব সুন্দর করে সাজানো গোছানো। আমরা ঢুকে গেলাম মন্দিরের মূল প্রবেশপথ দিয়ে, একদম মন্দিরের সামনে। এটাই মূল প্রবেশপথ। 51টা পিঠের একটা তো এখানে মায়ের দাঁত পড়েছিল। এটাই হচ্ছে দন্তেশ্বরী মন্দির। মন্দিরটা অনেক প্রাচীন। ঢুকতেই প্রবেশপথে প্রচুর গণেশের মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি, সবই প্রাচীন। তবে পুরো মন্দিরটাই কাঠের তৈরি এবং যে পিলারগুলো রয়েছে সেগুলো সব স্যান্ডস্টোন দিয়ে তৈরি। ঢুকেই একটা যজ্ঞস্থলী রয়েছে, দেখতেই পাচ্ছেন সব প্রাচীন দেবদেবীর মূর্তিগুলো একের পর এক সাজানো রয়েছে। সব মন্দিরেই যেমনটা হয়, সমস্ত মন্দিরের মূল প্রবেশপথের দরজাটা একটু ছোটই থাকে, কারণ ভগবানের সামনে মাথা নত করেই ঢুকতে হয়। এই শিলাটাতে অনেক কিছু লেখা ছিল, আমরা বিশেষ কিছু বুঝতে পারিনি। এখানে মূলত দুটি মন্দির রয়েছে। ঢুকেই এই গণদেবতার সাথে দেখা হলো। প্রচুর লোক অবশ্য ছিল না, আশেপাশের লোকজন নিত্য নৈমিত্তিক এখানে আসেন এবং তারা পুজো দেন। এটাই হচ্ছে মা দন্তেশ্বরী। জয় মা দন্তেশ্বরী। আমরা এখন দাঁড়িয়ে আছি মা দন্তেশ্বরী মন্দিরে। জগদলপুর থেকে 85 কিলোমিটার দূরে রয়েছে। এখানে জগদলপুর থেকে আসতে প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট মতন সময় লেগে গেছে। এখানে সুন্দর এই মন্দিরটা মায়ের 51 পীঠের একটি পীঠ। এখানে মায়ের দুই বোন দন্তেশ্বরী এবং ভুবনেশ্বরী দুটি মন্দির রয়েছে। এর আরেকটা কি বলবো, কালকে আমরা যেখানে দেখেছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে দন্তেবাড়া। এটাই হচ্ছে মায়ের মূল 51 পীঠের মন্দির। আর এটার আরেকটি মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা জগদলপুরে, যেটা গতকাল আমরা গিয়েছিলাম। দন্তেশ্বরী মন্দির দেখে আমরা ঠিক তার পাশেই চলে এলাম মাতা ভুবনেশ্বরী মন্দির, যা দন্তেশ্বরী মায়ের বোন। এখানেও একটি সেম পিলার বসানো আছে, একটি যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে ফটো তোলার বিশেষ কোনো বাধা নিষেধ নেই। এখানে আমরা মাকে সুন্দরভাবে পুজো দিতেও পেরেছিলাম। যদিও ওই মন্দিরেও পেরেছিলাম, তবে এটা অনেক বেশি খোলামেলা। মান্যতা অনুযায়ী এই পিলারটিকে যারা এইভাবে ছুঁতে পারবেন দুটো হাত, তাদের মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা পূরণের একটা ব্যাপার, যারা ধরতে পারবে তাদের মনস্কামনা পূর্ণ হবে, এরকম একটা কথিত আছে। আমি ও শ্রী দুজনেই টাচ করতে পেরেছিলাম, বোধহয় ভগবানের এটাই ইচ্ছে ছিল। এরপর ফেরার পালা। এখানে যে নদীটি রয়েছে তার পাশে সুন্দর করে সাজানো রয়েছে নদীঘাট। আপনারা এখানে বসতে পারেন, ঘুরতে পারেন, পুজো দিতে পারেন এবং খাওয়া দাওয়ার সুবন্দোবস্তও রয়েছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বস্তারের জঙ্গলের মধ্য দিয়ে। এই সেই বিখ্যাত জঙ্গল। চলে এলাম আরো একটি মন্দিরে।
এটা হচ্ছে বারাসুর মন্দির। আপনারা একটু ভিডিও পজ করে এই লেখাগুলো পড়বেন, এখানেই সমস্ত কিছু লেখা রয়েছে। বারাসুর। এটা সম্ভবত 11 বা 12 শতকের একটি মন্দির। এটা হচ্ছে বারাসুর মন্দির, এটা দান্তেওয়াড়া জঙ্গলের মধ্যেই রয়েছে। তবে মন্দির বলতে আমরা যা বুঝি সে অর্থে এই মন্দিরটা তেমন ছিল না, সবই ভগ্নপ্রায়। আশেপাশে লোক সংখ্যাও খুব কম। ये मंदिर क्या ऐसा ही टूटा हुआ था? ये टूटा हुआ था पहले से ही? ये तो बड़ा मंदिर था पहले। আমরা এখন এসেছি বারাসুর মন্দিরে। তো এখানে প্রচুর পাথর পড়ে রয়েছে, যেটা এককালে এখানে এটা এই মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরটা মোস্ট প্রবাবলি নাগর শৈলীতেই তৈরি ছিল এবং সব পিলারগুলো একটার সাথে একটা জোড়া রয়েছে এবং ওই জিক্স ও পাজল টাইপ যে জোড়াগুলো হয় সেই রকম রয়েছে, দেখা যাচ্ছে। তো মন্দিরটার এখন তেমন কোনো ইয়ে নেই, বাস নিচে স্ট্রাকচারটাই রয়েছে। খুব সুন্দর একটা মন্দির ছিল এককালে। এটা হচ্ছে বারাসুর মন্দির। এটা ভগবান শিবের মন্দির ছিল, শিবের উৎসর্গীকৃত মন্দির। এখানে শিবের নিচের ইয়েটা রয়েছে, বেসটা। এককালে খুব সুন্দর মন্দির ছিল এটা। আর এইখানে রয়েছে ইয়ে ভি ऐसा ही था। বারাসুর কেন মূর্তিটা দেখে বুঝতেই পারছেন। এখানে আরো কিছু মন্দির আছে যেগুলো আমরা এক এক করে দেখলাম। একটু পজ করে দেখে নেবেন, সম্পূর্ণ ইনফরমেশনটা এখানেই দেওয়া আছে। এই অঞ্চলে যে কটা মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরের অবস্থাটাই সব থেকে ভালো অবস্থায় রয়েছে। এই মন্দিরটার অংশটা একটু বেশি বেঁচে আছে আর কি। একচালা মন্দির। এটা অ্যাকচুয়ালি একটা মন্দির নয়, দুটো মন্দিরের সমষ্টি এবং এর ভেতরে দুটোতেই শিবলিঙ্গ রয়েছে এবং শিব মহাদেব এখানে পূজিত হন। আমরা নিজেরাও এখানে পুজো দিয়েছিলাম। নাগবংশীয়দের দ্বারা নির্মিত হয়েছিল। এর নির্মাণকাল হচ্ছে 1030, প্রায় 11 শতকে এই মন্দির নির্মাণ। মন্দিরটি প্রায় ভগ্নদশা, কিন্তু এই মন্দিরটি একটা অন্যরকম স্থাপত্যে তৈরি, ওটাই নাগর শৈলী বোঝাই যাচ্ছে। স্তম্ভগুলো প্রত্যেকটার মধ্যে একটা আলাদা পদ্মের মতন একটা পাপড়ির মতন মেলে রয়েছে। মন্দিরে ঢুকেই আপনারা নন্দী মহারাজের সাথে দেখা করতে পারবেন এবং এর ঠিক পাশেই বহু প্রাচীন একটি সম্পূর্ণ পাথরের কলস রয়েছে। এখানে দুটো পাথরের কলস আছে, যেটা নন্দী মহারাজের ঠিক পাশেই অবস্থান করছে এবং এখানকার শিবলিঙ্গটার যে বেসটা, যে জনিটা, তার স্ট্রাকচারটা ভীষণই সুন্দর। আমি অনেক মন্দিরেই দেখেছি, কিন্তু এই রকম স্ট্রাকচার আমি খুব একটা খুঁজে পাইনি, একটু ইউনিক। 11वीं-12वीं शताब्दी का है ये, अच्छा। है ना। और जो यहाँ पे पहले ना नागवंशी राजा लोग थे वो इसको बनाए थे। और एक खंभा जो है 32 ठो खंभा के कारण इसका नाम 32वां मंदिर है। আচ্ছা 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 আচ্ছা। বারাসুর দেখার পর দান্তেওয়াড়ার সেই বিখ্যাত ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এলাম। দুপাশে শালের মহুয়ার ভীষণ সুন্দর একটি জঙ্গল। সেই জঙ্গল এই সময় পাতা ঝরা অনেক অংশেই
সেই গভীর, সেই বিখ্যাত সেই জঙ্গলের ওপর দিয়ে আমরা এসে পৌঁছালাম এখন মেন্দ্রি ঘুমার জলপ্রপাতের সামনে। যদিও এখানে এখন কোনো জল নেই, কারণ নদীর ওপরের ভাগে কিছুটা জল রয়েছে, কিন্তু কোনো জল ফলস দিয়ে নিচে এসে পৌঁছাচ্ছে না। কিন্তু ফলস যতই জলপ্রপাত না থাকুক বা জল না থাকুক, জায়গাটা অতীব সুন্দর, এবং জল না থাকার জন্য এই যে ভাস্কর্য, একটা অসাধারণ সুন্দর একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, গ্রানাইট এবং ল্যাটেরাইট মাটির ক্ষয়কার্যের ফলে এই যে দৃশ্য এবং এই যে পাহাড়ের চারপাশের যে পরিবেশ অসাধারণ। শুধু জলটাই নেই, বাকি সব আছে। তবে এখানে জল যখন বর্ষাকালে এখান দিয়ে জল পড়বে তখন এইগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে, এবং জায়গাটা ভীষণ সুন্দর। টুরিস্ট নেই বললেই চলে, তবে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি আসবে এখানে। বৃষ্টি এলে এই জায়গাগুলো আবার নতুন করে সেজে উঠবে, তখন অন্য রূপে মেহেন্দ্রি ঘুমরকে দেখা যাবে। সেটা হয়তো আমরা দেখতে পারবো না, আপনারা যারা বর্ষাকালে আসবেন তারা নিশ্চয়ই এটা চাক্ষুষ করতে পারবেন। কি অসম্ভব সুন্দর লাগছে, একবার দেখুন। এখান দিয়েই জলগুলো গড়িয়ে গড়িয়ে ওপর থেকে জাস্ট নিচের দিকে পড়ে জলধারাগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে মেহেন্দ্রি ঘুমার। তো এরপরে জাস্ট ওপরের পোর্শনটা দেখবো। কি আগামী বর্ষায় আপনারা আসছেন তো এখানে, কি অপূর্ব দেখতে। তবে এই ধরনের ইনফরমেশনের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা জার্নি উইথ মহাজন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পুরো এরিয়াটাই খুব সুন্দর সাজানো গোছানো আছে। এর ওপর থেকেই জলটা পড়ে, এই পোর্শন থেকেই জলটা আসে, আর এখান দিয়ে এসেই এই জলগুলো এখান দিয়ে আস্তে আস্তে সব নিচের দিকে পড়ে, তখন অসম্ভব সুন্দর লাগে ভ্যালিটা। মেহেন্দ্রি ঘুমর দেখে আমরা বস্তারের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম সেই বিখ্যাত ঘন জঙ্গল। কি সুন্দর জঙ্গলটা, পরিবেশ ভীষণ সুন্দর। এগিয়ে চললাম আমরা চিত্রকূট ওয়াটারফলস এর দিকে, যাকে বলা হয় ভারতের নায়গ্রা। আমরা চিত্রকূট পৌঁছে গেছি। তো চিত্রকূটেই এটা হচ্ছে আমাদের উডেন কটেজ, 201 নম্বর রুম। তো এখানে অনেকগুলো উডেন কটেজ আছে, আর এখান থেকে রিসেপশনটা এবং ডাইনিং এরিয়াটা অনেকটাই দূরে। তো ওরা রুমেই সব কিছু প্রোভাইড করে। তো আসুন এই উডেন কটেজের রুমটা একটু দেখে নিই। এটা উডেন কটেজ, আর এগুলো হচ্ছে কংক্রিটের যে কটেজগুলো হয়। তো আমরা উডেন কটেজটাই পেয়েছি এবং আমরা নিয়েওছি। তো চলুন ঘরের ভেতরটা কেমন একটু দেখিয়ে দিই। সামনেই ঢোকাতেই একটা বেশ কার্পেট মতো রয়েছে। চলুন তাহলে, এটা হচ্ছে 201 নম্বর রুম। চলো, এখানে একটা আলমারি দিয়ে দিয়েছে, একটা ফ্রিজ আছে, একটা বসার জায়গা রয়েছে, প্লাস এই ধরনের একটা ল্যাভিশ বেডরুম রয়েছে উইথ এসি। পুরোটাই উডেন, এবং এটা ব্যালকনিটা থেকে সম্পূর্ণ জলপ্রপাতটা দেখা যায়। আগেই বলেছি আমরা গরমকালে এসছি, চা কফি যা আছে সবই বানিয়ে খাওয়ার ব্যবস্থা আছে এখানে, ঠিক আছে। চলুন তাহলে একটু ব্যালকনির দিকে যাই, ঠিক আছে। তো এখানে বসার জন্য বেতের পুরো ল্যাভিশ টাইপ করে দিয়েছে, বসার জায়গা রয়েছে। এটাই হচ্ছে পুরো একটা বড় জায়েন্ট ব্যালকনি, আর এখান থেকে চিত্রকূট জলপ্রপাতটা খুব সুন্দর দেখা যায়। এবং ওই সামনের দিকটাতে, ওখান থেকেই এখন বোটিংটা হয়। জল খুবই কম, সামান্য কিছু জল পড়ছে, বাট রিজার্ভারে অনেকটাই জল রয়েছে। আকাশ মেঘলা হয়ে রয়েছে, আর এখানে মাছ ধরা চলছে। এই যে মাছ ধরা চলছে, আর এই মাছই অর্ডার দিয়েছি আমরা। দুপুরবেলা লাঞ্চটা মাছ দিয়েই হবে।
বসার জায়গাগুলো খুব সুন্দর করেছে, সবকটা কটেজই খুব দারুণ, একদম প্রাইম লোকেশনে রয়েছে। এই কটেজগুলো থেকে একমাত্র ইয়ে দেখা যায় চিত্রকূট। আর এখানে সামনে যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কটেজ আছে এরকম। আর এই কংক্রিটের কটেজ থেকে 1, 2 থেকে ভালো দেখা যায়, 1, 2, 3 নাম্বার পর্যন্ত দেখা যায়, তারপরে আর অতটা পরিষ্কার দেখা ওই যে যায় না। বোটিং হচ্ছে, একটু দেখাই, বোটিং চলছে ওখানে। এবার আসি কি করে বুকিং করবেন। এটা দুরকম ভাবে বুকিং করতে পারেন। একটা হচ্ছে ছত্তিশগড় ট্যুরিজম ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করে আপনি বুকিং করতে পারেন। আর আরেকটা বুকিংয়ের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি এদের এখানে ডাইরেক্ট ফোন করেও আপনি বুকিং করতে পারেন। এখানে সিনিয়র সিটিজেন যারা থাকবেন, যদি বাড়ি কারো থাকে তাদের নামে, বা তারা যদি ঘুরতে আসে আপনার সঙ্গে, তাহলে তার নামে যদি বুকিং করেন তাহলে 20% ছাড় পাবেন, যেটা আমরা পেয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়া কিন্তু কোনোটাই কমপ্লিমেন্টারি নয়, এটা আপনাকে পেয়েবল করে নিতে হবে। শুধু চা কফি আসবে, আর সকালবেলা চা কফি, রাত্রের ডিনার ঘরে এসে সার্ভ করবে, কিন্তু দুপুরবেলা লাঞ্চটা আপনাকে গিয়েই করতে হবে। এই উডেন কটেজটার ভাড়া হচ্ছে 5,800 টাকা। এটা যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে তো বললাম 20% ছাড় দিয়ে হবে। আর পাশে যে এমনি যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, সেই কটেজের ভাড়া হচ্ছে আপনার 3,200। ঠিক আছে। আর এটা পুরোটাই উডেন, ওপরে একটা সুন্দর ঝাড় লণ্ঠনও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর, এবং সবচেয়ে প্রাইম লোকেশনেই অবস্থান করছে এই লজটা। চলুন এবার আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে বাথরুম, গিজার, এভরিথিং অ্যাভেলেবেল, এবং আলোর কোনো অভাব হবে না এখানে। ছত্তিশগড়ের চিত্রকূট রিসর্টে বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা বিকেল বেরিয়ে পড়লাম বোটিং এর জন্য। আমরা এখন চলে এলাম নেচার ট্রেইল। এটা হচ্ছে জলপ্রপাতের ঠিক সামনে চলে এসেছি আমরা। এরপর আমরা বোটিংয়ে যাব। এখান থেকে এই জলপ্রপাতটা সব থেকে সুন্দর দেখা যায়। এখানে প্রচুর লাইটের ব্যবস্থা করা আছে। এখান থেকেই সব থেকে ভালো দেখা যায়। আর এই পাশেই একটা রিসর্ট আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারছি না। এই রিসর্টটাতে থাকলে আপনারা অ্যাকচুয়াল ভিউটা খুব একটা ভালো পাওয়া যায় না, তবে দামদামি রিসর্টের থেকে এই মেন ভিউর জায়গাটা অনেকটাই দূরে। বাট এই যে এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, এই দুটো রিসর্ট এবং হোটেল টাইপ আছে এখানে। এটাই হচ্ছে কি ফলস, চিত্রকূট ফলস। এই দুটো জলধারাই মোটামুটি পড়ছে আপাতত ইন্দ্রাবতী নদীর উপরে তৈরি হয়েছে। যদিও এখন নায়াগ্রা ভারতের যেটা, সেটাতে জলের পরিমাণ খুবই কম, তাও আছে, এটাই অনেক। আমরা অফ সিজনেই এসছি, তাও মোটামুটি জল আছে দেখতে পাচ্ছি, সেটাই সব থেকে বড় পাওনা। আমরা
আমরা একদম চিত্রকূট ওয়াটারফলসের লোয়ার পোর্শনে চলে এসেছি। এখান থেকেই বোটিংগুলো হয়। বোটিং রেট পার হেড 50 রুপিস শুনেছি। আমরা এখন চিত্রকূট ওয়াটারফলসে বোটিংয়ে আছি। আজকে লাস্ট বোটিং এটাই। এভাবেই অনেকক্ষণ বোটিং করে আমরা হোটেলে ফিরে এলাম এবং রাত কাটিয়ে পরদিন সকালবেলা আমরা আবার জগদলপুরের দিকে ফিরে চললাম, কারণ আরো কিছু জায়গা দেখার বাকি ছিল। আমরা এখন চলে এসেছি জগদলপুরের বালাজি টেম্পলে। এটা একদম শহরের মধ্যেই রয়েছে, শহরের প্রাণকেন্দ্রের মধ্যেই রয়েছে। তো আমরা চিত্রকূট থেকে বেরিয়েছি। চিত্রকূটের থেকে এই বালাজি টেম্পলের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। তো চলুন বালাজি টেম্পলের ভেতরটা একটু ঘুরে দেখি। শুরুতেই ঢুকেই রামলাল্লার ছবি রয়েছে। এটাই হচ্ছে পুরো প্রিমিসেসটা। এখানে ওই বৃন্দাবনের সোনার তাল গাছের মতো একটা দণ্ড রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর, বেশ কিছুটা সময় এখানে কাটানো যাবে। এটাই হচ্ছে মন্দিরের পুরো প্রিমিসেসটা, খুবই সুন্দর। তবে এখানে ফটোগ্রাফি ইনসাইড অ্যালাউড নয়, আউটসাইড অ্যালাউড আছে। আপনারা এখান থেকে মন্দির দর্শন করতে পারেন। মন্দিরটা ভীষণই সুন্দর, ভীষণ ভালো এবং শহরের প্রাণকেন্দ্রে রয়েছে। প্রথম দিন আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি, কারণ রামনবমী ছিল, সেদিন প্রচুর প্রসেশন এসেছিল। প্রসেশনের জন্য আমরা এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারবো না বলে আর সেদিন আসতে পারিনি। আমরা এখন চলে এলাম জগদলপুরের প্রাণকেন্দ্র এক অবস্থিত জগদলপুর রাজবাড়ি। তো এখানে ঢুকতে গেলে গেটে সিআরপিএফ আছে। সিআরপিএফের পারমিশন নিয়ে তবেই আপনারা এর ভেতরে ঢুকতে পারবেন। রাজবাড়িটা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে, কারণ এখানে রাজার যে ছেলে আছে তার বিয়ে উপলক্ষে। তো আমরা নতুন রূপেই রাজবাড়িটাকে দেখছি। এবং যেহেতু এখন টাইম বেশি হয়নি, 12:30 একটা বাজতে চললো, তাই প্রখর রোদ্দুর। রাজবাড়ির সামনে একটা গার্ডেন এবং একটা খেলার জায়গাও আছে, সুন্দর বেশ। ওনারা নিশ্চয়ই এখানে থাকেন বোধ হয়। অসম্ভব সুন্দর। আমরা এখান দিয়ে ফার্স্ট এন্ট্রি করলাম, এইটুকুই আছে এখানে। ইনি এখানকার লিভিং, উনি যে রাজা ইনি আছেন এখন এখানে। আর এইটুকুই দেখানো হয়, এর বেশি আর আমাদেরকে দেখতে দেওয়া হয় না, কারণ রাজারা এখানে থাকেন, রাজার বাড়ির লোকজন এখানে থাকেন, তাই এর বেশি আর ঢুকতে দেওয়া হয় না। এই চেয়ারটাই দেখানো আছে। সো রাজবাড়িতে আসার ফিলিংসটাই আলাদা।
এটুকুই আমরা দেখে আমরা আর লেকের দিকে যাইনি, কারণ এই জগদলপুরেই এই রাজাদেরই তৈরি একটা লেক রয়েছে যেখানে আপনারা বোটিং করতে পারেন এবং বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। তো আমরা এরপরে জগদলপুরের বিখ্যাত কোষা শাড়ির দোকানে আমরা গেছি। আছি দন্তেশ্বরী কোষা প্যালেসে। এই জগদলপুর কোষা শাড়ির জন্য ফেমাস। কোষা শাড়ি একটা রেশম সিল্ক টাইপের, এখানকার লোকাল। তো জগদলপুরে আমরা যে দোকানে এসেছি সেই দোকানের ওনার। आपका नाम क्या है? नारायण देवांगन। तो कोसा साड़ी का फैसिलिटीज़ या फिर खासियत क्या क्या है? ये इसको पूजा शादी में पवित्र मानते हैं। ये हमारे बस्तर के जंगल में होता है। तो कोसा का ना, यहाँ का बस्तर में जो कोसा होता है उसका नाम रैली कोसा है। मेरा दुकान 30 साल हो गया है। इंडिया के रैंकिंग में आज तक के इतिहास में सबसे टॉप रैंकिंग है। चलिए, फिर रैंकिंग में तो टॉप है, तो आइए थोड़ा बहुत साड़ी देख लेते हैं। ये दुकान, ये है কোষা, এইগুলো হচ্ছে কোষা শাড়ি। তো এই ধরনের শাড়িগুলো আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আমরা দু একটা নিয়েছি এখান থেকে। তো এই ধরনের শাড়ি আপনারা এখান থেকে চাইলে একটু দেখবেন, দেখে এখান থেকে আপনারা নিতে পারেন। আর এই দাদা আমাদেরকে নিয়ে এসছে, সামনে যে বসে আছে এনার ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দেবো। পাঞ্জাবি পিস পেয়ে যাবেন, জামা কাপড়ের পিসও পেয়ে যাবেন। आपका नाम क्या है? नारायण देवांगन। नारायण देवांगन। मैं शोरूम खोलने के पहले कॉलेज में प्राध्यापक था। अच्छा, मेरा MSc है, पर मैं बुनकर लोगों के लिए मेरा 5000 बुनकर कार्यरत है, उसके लिए मैं सर्विस छोड़ दिया। अभी अभी ये दुकान में ही? जी जी, मेरा छत्तीसगढ़ में 4 शोरूम है। ওকে ওকে ওকে। তো ছত্তিশগড় থেকেও আপনারা অনলাইনে আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো। আপনারা চাইলে ওনাকে ফোন করলে পরে অনলাইনেও আপনাদের ওখানে চলে যাবে। এইটুকুই ছিল জগদলপুর ভ্রমণ বৃত্তান্ত, কারণ পরদিন সকালে আবার শুভ সম্বলেশ্বরী সকাল এক্সপ্রেস সবাইকে। করতে হবে। আমরা এখন আছি সম্বলেশ্বরী এক্সপ্রেসে, ফিরছি আমরা জগদলপুর থেকে। আমাদের জার্নি ছিল কোরাপুট, দেওমালি এবং তারপর জগদলপুর। তো এটা হচ্ছে ভারতবর্ষের সুন্দরতম ট্রেন জার্নিগুলোর মধ্যে একটা। দেখতেই পাচ্ছেন, যদিও এটা গরমকাল, তাও এখন ধানের সিজন চলছে, তাই প্রচুর সবুজ রয়েছে এবং এই পাহাড়ের মধ্যে দিয়ে প্রচুর টার্নেল আছে এবং এই টার্নেলগুলোর মধ্যে দিয়ে ট্রেনটা যায় এবং এটা ভারতবর্ষের সুন্দরতম ট্রেন জার্নিগুলোর মধ্যে একটা। পূর্বঘাট পর্বতের ভ্রমণের এই ইনফরমেশন আপনাদের কতটা কাজে দিল জানাবেন। পরবর্তী ব্লগ আমাদের রূপকুণ্ড ট্রেক, যারা দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।